রতন কি পারবে স্বাভাবিক জীবনে ফিরতে? মাটির বাঁশিটির আসল রহস্য কি? আর সুরেশ কাকা কি সত্যিই মারা গেছেন, নাকি তিনি এখনও রতনের ছায়া হয়ে আছেন? গুপ্তধন ও অভিশাপের চাবি, নবম পর্ব, মহাপ্রলয় ও আত্মাহুতির বাঁশি। লেখক নাহিয়ান আহমেদ। বাঁশির সুরটা যখন পাতালপুরের দেয়ালে দেয়ালে ধাক্কা খাচ্ছে, রতন দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। সুর যত তীব্র হচ্ছে, সোনার বাঁশি থেকে নির্গত নীল আলো তত বেশি উজ্জ্বল হয়ে উঠছে। সেই আলোয় রামরতন রায়ের কঙ্কালসার দেহটি মোমের মতো গলতে শুরু করেছে। তার চোখের সেই অগ্নিপিণ্ড দুটো এখন যন্ত্রণায় ছটফট করছে। থামাও, এই সুর থামাও রতন! রামরতনের সেই অশরীরী কণ্ঠস্বর এখন আর গম্ভীর নয়, বরং এক আর্তনাদে পরিণত হয়েছে। কিন্তু রতন থামল না। সে অনুভব করল তার শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে। তার হাতের সেই নীল বিষের দাগটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, যেন বাঁশিটি তার শরীর থেকে সমস্ত অভিশাপ শুষে নিচ্ছে। হঠাৎ করে ঘরের চারদিকের স্তূপীকৃত সোনার মোহরগুলো জ্যান্ত সাপের মতো আকার নিল। হাজার হাজার সোনার সাপ হিস হিস শব্দে রতনের দিকে ধেয়ে আসতে লাগল। রামরতন রায় তার শেষ শক্তি সঞ্চয় করে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি জানতেন, এই সুর সম্পূর্ণ হলে তার ৭০ বছরের অতৃপ্ত আত্মা চিরতরে বিলীন হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সুরঙ্গের মুখ থেকে একটা ছায়া দ্রুত বেগে এসে রতনের সামনে দাঁড়াল। সুরেশ কাকা! তার জখম হাতটা এখন কুচকুচে কালো হয়ে গেছে, কিন্তু চোখে এক অদম্য জেদ। তিনি চেঁচিয়ে বললেন, বাজিয়ে যা রতন, থামবি না। আজ এই রক্তচোন শোধ করার দিন এসেছে। সুরেশ কাকা নিজের ২ হাত বাড়িয়ে সেই সোনার সাপগুলোকে জাপটে ধরলেন। তার শরীর দিয়ে নীল বিদ্যুৎ খেলে যাচ্ছে, কিন্তু তিনি সরলেন না। রামরতন রায় গর্জে উঠলেন, বিশ্বাসঘাতক! তুই আমার ছায়া হয়ে আজও আমার বিরুদ্ধাচারণ করছিস। সুরেশ কাকা হাসলেন। সেই হাসিতে ছিল আজন্ম মুক্তির আনন্দ। আমি আপনার ছায়া নই প্রভু, আমি আপনার বিবে, যা আপনি ৭০ বছর আগে এই ধনের লোভে বিসর্জন দিয়েছিলেন। হঠাৎ এক বিকট শব্দে পাতালপুরীর সিলিং ফেটে গেল। বড় বড় পাথরের চাই খসে পড়তে লাগল। রতন দেখল রামরতন রায়ের কঙ্কালটি ধীরে ধীরে ধুলোয় মিশে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে তিনি এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন, আমি একা যাব না, এই বংশের প্রদীপকেও আমি সাথে নিয়ে যাব। এক বিশাল পাথরের খণ্ড সরাসরি রতনের মাথার ওপর পড়তে যাচ্ছিল। ঠিক সেই সময় সুরেশ কাকা রতনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। পাথরটা সুরেশ কাকার শরীরের ওপর আছড়ে পড়ল। রতন চিৎকার করে উঠল, কাকা! সুরেশ কাকা পাথরের নিচে চাপা পড়েও রতনের দিকে তাকিয়ে হাত নাড়লেন। তার ঠোঁট নড়ছে, যেন বলছেন, পালা, তোর মাকে নিয়ে পালা। রতন দেখল পুরো প্রাসাদ কাঁপছে। সে আর দেরি করল না। বাঁশিটা কোমরে গুজে সে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে উপরে দৌড়াতে শুরু করল। পেছনে তখন পাতালপুরী ধসে পড়ছে। ধুলো আর অন্ধকারের মাঝেই সে শুনতে পেল রামরতন রায়ের শেষ চিৎকার, এবং তারপর এক গভীর নীরবতা। উপরে এসে রতন দেখল তার মা সিঁড়ির মুখে পড়ে আছেন। মায়ের কপাল দিয়ে ঘাম ঝরছে, কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। রতন মাকে কাঁধে তুলে নিয়ে প্রাসাদের মূল ফটকের দিকে দৌড় দিল। পেছনে রাজপ্রাসাদটি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। যে ঐশ্বর্য আর অহংকারের উপর এই প্রাসাদ দাঁড়িয়েছিল, তা আজ মাটির নিচে সমাধি নিচ্ছে। রতন যখন বাগান পেরিয়ে বড় রাস্তার ধারে এসে পৌঁছালে, তখন সূর্য ডুবছে। আকাশের রং টকটকে লাল, ঠিক যেন সেই রক্তচন্দনের টিপের মতো। রতন পিছনে তাকিয়ে দেখল সেই বিশাল প্রাসাদটি এখন কেবল এক ধ্বংসস্তূপ। রতন পকেট থেকে বাঁশিটি বের করল। দেখল হীরা জহরত খচিত সেই সোনার বাঁশিটি এখন আর সোনা নেই। সেটি এখন একটি সাধারণ মাটির বাঁশিতে পরিণত হয়েছে। কিন্তু সেই বাঁশি থেকে এখনো একটা মৃদু সুবাস আসছে, মা তুলসীর সুবাস। হঠাৎ রতনের মায়ের জ্ঞান ফিরল। তিনি অস্ফুট স্বরে ডাকলেন, রতন, আমরা কোথায়? সুরেশ কাকা কোথায় রে? রতন কোনো উত্তর দিতে পারল না। তার চোখের কোণে জল। সে জানে সুরেশ কাকা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন এক অভিশপ্ত আত্মা, যে এই দিনটির জন্যই ৭০ বছর অপেক্ষা করেছিল। কিন্তু রতন জানত না, অভিশাপ কি সত্যি শেষ হয়েছে, নাকি সেই মাটির বাঁশির ভেতরে এখনো লুকিয়ে আছে কোনো নতুন রহস্য। ধ্বংসস্তূপের উপর তখন ধুলোর আস্তরণ থিতিয়ে এসেছে। আকাশটা রক্তবর্ণ ছেড়ে এখন কালচে বেগুনি হয়ে উঠেছে।
রতন হাঁটু গেড়ে বসে আছে সেই ধ্বংসস্তূপের সামনে, যেখানে কয়েক মিনিট আগেই তার প্রাণদাতা সুরেশ কাকা জীবন্ত সমাধি নিয়েছেন। রতনের গলার ভেতরটা